সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ গল্পটার নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? আজ আমরা এই কালজয়ী গল্পটার একেবারে গভীরে ডুব দেব। বিশেষ করে আপনারা যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য পুরো গল্পটা আজ আমরা খুব সহজভাবে একদম ধাপে ধাপে ভেঙে বুঝব, যাতে করে গল্পের পেছনের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, জাতপাতের যে নির্মম বিভেদ আর সেই সাথে এক অবিস্মরণীয় মাতৃভক্তির চিত্র, এই পুরো ব্যাপারটা আপনাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকের আলোচনার পুরো যাত্রাপথটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব লেখক ও প্রেক্ষাপট সম্পর্কে। এরপর থাকছে এক আড়ম্বরপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া, অভাগীর স্বপ্ন ও অসুস্থতা, কাঙালির সেই হৃদয় বিদারক সংগ্রাম, নিষ্ঠুর সমাজের বিদায় এবং সবশেষে আমরা এর মূল শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে কথা বলব। শুরুতেই চলুন যাই আমাদের প্রথম ভাগে, লেখক ও প্রেক্ষাপট, যেখানে আমরা শরৎচন্দ্রের সহানুভূতির দিকটা বোঝার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে কিন্তু চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে গেছেন। 1876 সালে হুগলির দেবানন্দপুরে তার জন্ম, আর টাকার অভাবেই এফএ পড়ার সময় তার ছাত্রজীবনের ইতি ঘটে। এই যে নিজে তিনি এতটা কষ্ট করেছেন, ঠিক এই কারণেই অভাগী বা তার ছেলে কাঙালির মতো প্রান্তিক মানুষের কষ্টগুলো তিনি এত নিখুঁতভাবে, এত দরদে ফুটিয়ে তুলতে পেরেছেন। তার লেখায় সবসময় দেখবেন তথাকথিত সামাজিক মর্যাদার চেয়ে মানুষের খাঁটি মনুষ্যত্বটায় অনেক বড় হয়ে ধরা দিয়েছে। অভাগীর স্বর্গ গল্পটাও কিন্তু কোনো ব্যতিক্রম নয়, বরং বলা যায় এটা তখনকার গ্রামীণ বাংলার জাতপাতের বিভেদ আর সামন্ততান্ত্রিক জমিদারির নিষ্ঠুরতার একেবারে একটা জ্বলজ্বন্ত দলিল। এবার আমরা গল্পের মূল ঘটনা প্রবাহে ঢুকব, আমাদের দ্বিতীয় ভাগ, এক আড়ম্বরপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া বা বলা যায় স্বর্গের মাপকাঠি। গল্পের একেবারে শুরুতে একটা বেশ অদ্ভুত আর বিশাল ঘটনা ঘটে। গ্রামের খুবই ধনাঢ্য ব্যক্তি ঠাকুরদাস মুখুজ্জের বয়স্কা স্ত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মৃত্যুতে কান্নাকাটির চেয়ে এক ধরনের উৎসবের আমেজই বেশি দেখা গেল। মানে বাড়ির মেয়েরা, পুত্রবধূরা মিলে মৃতদেহটিকে আলতা, সিঁদুর আর দামি সব কাপড়ে একেবারে সাজিয়ে গুছিয়ে দিল। শ্মশানে আগে থেকে স্তূপ করা ছিল চন্দন কাঠ, ঘি আর মধুর মতো সব দামি উপাদান। এরপর যখন চিতার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল আর চারপাশের বিশাল জনতা উচ্চস্বরে হরিধ্বনি দিয়ে উঠল, ভাবুন একবার দৃশ্যটা। চিতা থেকে ওঠা কুণ্ডলি পাকানো সেই ধোঁয়া একেবারে আকাশে গিয়ে মিশল, আর গ্রামের সাধারণ মানুষের মনে হল ওই ধোঁয়াই যেন স্বর্গের রথ। সেই রথই মুখুজ্জি গিন্নিকে সোজা স্বর্গে নিয়ে যাচ্ছে। যেন ধনসম্পদ থাকলে স্বর্গে যাওয়ার রাস্তাটা একদম সোজা হয়ে যায়, তাই না? এই ঘটনাটার পরই আসে আমাদের তৃতীয় ভাগ, অভাগীর স্বপ্ন ও অসুস্থতা, যেখানে তৈরি হয় মর্যাদার আকাঙ্ক্ষা। আচ্ছা, মুখুজ্জি বাড়ির এই যে বিশাল শবযাত্রা হল, এটা কিন্তু একটু দূর থেকে দাঁড়িয়ে একা একা দেখছিল কাঙালির বা অভাগী। এখন প্রশ্ন হল, সে কেন দূরে দাঁড়িয়েছিল? কারণটা হল, অভাগে ছিল দুলে সম্প্রদায়ের মানুষ। এ দুলে সম্প্রদায় হল তৎকালীন গ্রামীণ বাংলার সামাজিকভাবে একদম প্রান্তিক, চরম দরিদ্র এবং নিচু জাতের একটা হিন্দু সম্প্রদায়। স্রেফ ছোট জাত বলে শ্মশানের কাছে যাওয়ার সাহসটুকুও কিন্তু অভাগের ছিল না। সে দূরে একটা উঁচু ঢিপিতে দাঁড়িয়ে এই স্বর্গারোহণের দৃশ্য দেখছিল। তার জীবনের সুখ বলতে কিছুই ছিল না। স্বামী রসিক বাঘ তাকে ছেড়ে অন্য এক নারীকে নিয়ে চলে গেছে। 15 বছরের ছেলে কাঙালিকে নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে তার বেঁচে থাকার এক নিরন্তর লড়াই। ওই রাজকীয় বিদায়বেলা দেখে গরিব অভাগীর মনেও কিন্তু একটা খুব ছোট্ট নিষ্পাপ স্বপ্নের জন্ম হল। সে ভাবল, আচ্ছা, সেও যদি মৃত্যুর সময় তার ছেলের হাতের আগুন পায় আর তাকে ছেড়ে চলে যাওয়া ওই স্বামীর পায়ের ধুলো পায়, তাহলে হয়তো নিচু জাতের হওয়া সত্ত্বেও স্বর্গের রথ তাকেও নিতে আসবে। কেউ তখন তাকে আর ছোট লোক বলে অবজ্ঞা করতে পারবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন। শ্মশান থেকে ফিরেই অভাগী ভীষণ জ্বরে পড়ল। জ্বরের ঘোরে সে তার ছেলে কাঙালিকে ওই স্বর্গের রথ আর ছেলের হাতের আগুনের গল্পই বারবার শোনাতে লাগল। কোনো ওষুধেই কাজ হল না। শেষমেশ একটা সুন্দর আর মর্যাদাপূর্ণ মৃত্যুর স্বপ্ন বুকে নিয়েই অভাগী মৃত্যুর কোলে ঢলে পড়ল। এরপরই শুরু হয় গল্পের সবচেয়ে হৃদয়বিদারক অংশ, আমাদের চতুর্থ ভাগ, কাঙালির সংগ্রাম, সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে এক অসম লড়াই। মৃত্যুর আগে অভাগী তার স্বামীকে দেখতে পেয়েছিল,
তার পায়ের ধুলোও জুটেছিল, কিন্তু দাহ করার জন্য তো কাঠ চাই, তাই না? মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য 15 বছরের ওই কিশোর ছেলেটা একেবারে মরিয়া হয়ে উঠল। সে প্রথমে কি করল? তাদের নিজেদের উঠানে নিজেদেরই হাতে পোতা একটা বেলগাছ কাটার উদ্যোগ নিল। কিন্তু জমিদার তো জমিদারই। তার দারোয়ান এসে কাঙালিকে কষে এক চর মেরে কুড়ালটা কেড়ে নিল। এরপর মায়ের জন্য একটু কাঠের আশায় কাঙালি ছুটল স্বয়ং জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে। সেখানে জুটল স্রেফ গলা ধাক্কা। নিরাশ হয়ে সে তখন গেল ধনী ঠাকুরদাস মুখার্জির কাছে, ওই যে যার স্ত্রীর এমন রাজকীয় সৎকার হয়েছিল। কিন্তু তিনিও বিরক্ত হয়ে কাঙালিকে তাড়িয়ে দিলেন। ভাবা যায়, মায়ের জন্য সামান্য একটু কাঠের আশায় এই কিশোর সমাজের প্রতিটা স্তরে একেবারে চরমভাবে প্রত্যাখ্যাত হল। গোমস্তা অধর রায় কাঙালিকে ধমক দিয়ে ঠিক কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, দুলের মরার কাঠ কি হবে শুনি। কথাটা একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়, এই একটা মাত্র বাক্য তখনকার ওই পুরো সামন্ততান্ত্রিক সমাজে নির্মম আর কুৎসিত রূপটাকে একেবারে নগ্ন করে দেয়। একজন সদ্য মাতৃহীন কিশোর, সে শুধু তার মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য একটু কাঠ চাইছে, তাও আবার নিজেদেরই লাগানো গাছ থেকে। কিন্তু গোমস্তার চোখে দুলে বা নিচু জাতের মরার আবার পোড়ানোর কি দরকার? গাছ পোড়াতে হলে তো 5 টাকা দাম দিতে হবে বাপু, যেটা কাঙালির মতো হতদরিদ্র একটা পরিবারের কাছে ছিল আক্ষরিক অর্থেই একেবারে অসম্ভব ব্যাপার। এভাবেই আমরা এসে পড়ি গল্পের পঞ্চম ভাগে, নিষ্ঠুর সমাজের বিদায় এবং এর বিয়োগান্তক পরিণতি। একই সমাজে একই সময়ে ঘটে যাওয়া দুটো বিদায়ের দৃশ্য যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে পার্থক্যটা একেবারে শিউরে ওঠার মতো। একদিকে সেই ধনী মুখুজ্জে গিন্নি, যার জন্য অগাধ কাঠ, চন্দন আর বিশাল উৎসবের আয়োজন, আর অন্যদিকে আমাদের অভাগী, যাকে সমাজের মানুষেরা তার নিজের লাগানো গাছের একটা ডালও ছুতে দিল না। বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে শেষে নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে মাটি চাপা দেওয়া হলো। কাঙালি শুধু নিয়ম রক্ষার জন্য মায়ের মুখে একটু পোড়া খড়ের আঁটি ছুঁয়ে দিল। সেই ফেলে দেওয়া খড়ের আঁটিকে সামান্য একটু ধোয়া আকাশে উঠছিল, আর মাতৃহারা কাঙালি সেদিকে একেবারে পলকহীন চোখে তাকিয়েছিল। আচ্ছা, তার মা কি ওই ধোয়া রথে চড়ে শেষ পর্যন্ত স্বর্গে যেতে পারল? আর এভাবেই আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে, 6 নম্বর সেকশন, মূল শিক্ষণীয় বিষয়, অর্থাৎ অভাগের স্বর্গের বাস্তব রূপ। বিশেষ করে আপনারা যারা শিক্ষার্থী, তাদের জন্য গল্পের এই অন্তর্নিহিত অর্থটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। এখানে মূলত 3টে জিনিস আমরা দেখতে পাই। প্রথমত, ধর্মীয় আচার। শরৎচন্দ্র খুব স্পষ্ট করে দেখিয়েছেন যে সমাজের ধর্ম বা ভক্তিও আসলে টাকার কাছে জিম্মি। যার টাকা আছে কেবল তারই ঘটা করে স্বর্গে যাওয়ার অধিকার আছে। দ্বিতীয়ত, জমিদারি নিষ্ঠুরতা। সমাজের এই নিচু জাতের গরিব মানুষদের আসলে কোনো অধিকারই নেই। নিজের হাতে পোতা গাছটাও দিন শেষে জমিদারেরই সম্পত্তি হয়ে যায়। আর তৃতীয়ত, মা ও ছেলের অকৃত্রিম পবিত্র একটা বন্ধন। মায়ের সামান্য একটা ইচ্ছে পূরণের জন্য 15 বছরের ওই বাচ্চা ছেলেটা যে পরিমাণ অপমান আর লাঞ্ছনা সহ্য করল, তা আসলেই যে কোনো মানুষের হৃদয়ে গভীর দাগ কেটে যাওয়ার মতো। আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন আমি আপনাদের সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। এই যে অভাগীর স্বর্গ, অভাগী কি আসলেই স্বর্গে যেতে পেরেছিল, নাকি এই নিষ্ঠুর অমানসিক সমাজ তাকে মৃত্যুর পর তার শেষ মানবিক মর্যাদাটুকু থেকেও একেবারে সম্পূর্ণরূপে বঞ্চিত করল? অভাগীর স্বর্গ নামটার ভেতরে যে কি ভয়ঙ্কর একটা পরিহাস লুকিয়ে আছে, তা গল্পের এই শেষ দৃশ্যেই একদম স্পষ্ট হয়ে যায়। আশা করি শরৎচন্দ্রের এই অসাধারণ গল্পটির মূল সুর এখন আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই শেষ প্রশ্নটার উত্তর নিয়ে কিন্তু আপনাদের ভাবনাচিন্তা চলতে থাকুক।